এই মুহূর্তে যে মানুষটা পশ্চিমবঙ্গে হিন্দু জাগরণ এবং হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য উদয়স্ত 24 ঘন্টা পরিশ্রম করছেন, সেই কার্তিক মহারাজ যে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম হেডেক হয়ে উঠেছেন। এবং যে কোনো মূল্যে এই কার্তিক মহারাজের মুখটা বন্ধ করতে হবে, তার অ্যাক্টিভিটি বন্ধ করতে হবে, তাকে জেলে পুরতে হবে। এবং সেই জন্য কেস সাজানোর খেলা চলছে, সেটা গত কয়েকদিনের অ্যাক্টিভিটিতেই স্পষ্ট হয়ে গেছে। কিন্তু আজকে সেই কার্তিক মহারাজ কাণ্ডে কিন্তু একের পর এক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো। আপনারা জানেন যে 13 বছরের পুরনো একটা ঘটনাকে তুলে আনার চেষ্টা করা হচ্ছে। এবং সেই 13 বছর আগে নাকি কার্তিক মহারাজ কিছু অন্যায় করে ফেলেছিলেন, এমন একটা জিনিস এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। এবং সেই ঘটনার যে কোনো বাস্তব ভিত্তি নেই, সেই ঘটনা যে পৃথিবীর কোনো আদালতেই প্রমাণ করা যাবে না, সেটা সকলেই বুঝতে পারছেন। কিন্তু আসল উদ্দেশ্য তো অন্য। আসল উদ্দেশ্য হচ্ছে যে করে হোক কার্তিক মহারাজকে, গেরুয়া বসনধারীকে কালিমালিপ্ত করতে হবে এবং এবং তাকে যে কোনো মূল্যে জেলে পুরতে হবে। এবং সেই জন্য সেই কেসের মধ্যে অনেক লুপ হোলস থাকলেও এই কার্তিক মহারাজকে শেষ অবধি পুলিশ কিন্তু নোটিশ দিয়ে ডেকে পাঠিয়েছে। এবার কার্তিক মহারাজকে জেরা করা হবে, জেরার নামে হেনস্থা করা হবে এবং এবং ফাইনালি তাকে হয়তো গ্রেপ্তার করা হবে। গতকালই তার সেখানে যাওয়ার কথা ছিল। আর এই তোলামূল বাহিনীর এই ধরনের অত্যাচারের বিরুদ্ধে একটাই জায়গা রয়েছে, এদের মুখোশটা খুলে দেওয়ার একটাই জায়গা রয়েছে। এবং যারা রয়েছেন বলে এখনো পশ্চিমবঙ্গে গণতন্ত্র টিকে আছে। এখানে জঙ্গলের আইন, শাসকের আইন প্রতিষ্ঠিত হতে পারেনি। সেই মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কার্তিক মহারাজ। গতকালই এটা মহামান্য বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মেনশন করা হয় এবং সেখানে মামলা দায়েরের জন্য অনুমতি চাওয়া হয়। এবং সেই অনুমতি দেওয়া হয়েছিল এবং আজকে সেই মামলার কিন্তু হিয়ারিং ছিল। আর আজকে যখন সেই মামলার হিয়ারিং হচ্ছে, তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান তিনি স্বয়ং রাজ্য সরকারের পক্ষ থেকে এই মামলাটি লড়বেন এবং তিনি নিজে শারীরিকভাবে অসুস্থ আছেন, সেই জন্য এই মামলার তিনি হিয়ারিং করতে চান না, তিনি আজকে আসতে পারবেন না। সুতরাং তখন মহামান্য বিচারপতি বলেন যে ঠিক আছে, তাহলে এই মামলার শুনানি হবে আগামীকাল। এবার দেখুন, এই যে সময়টা নেওয়া হলো, যে কোনো মানুষ অসুস্থ হতে পারেন এবং সত্যিই যদি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি যদি অসুস্থ হয়ে থাকেন, তার দ্রুত আরোগ্য কামনা করছি, এই নিয়ে কিছু বলার নেই আমার। কিন্তু অনেকের মনেই তখন সন্দেহটা জাগে যে আসলে সত্যি সত্যি অসুস্থতা হয়েছে তো, নাকি অসুস্থতার ভান করে এখানে সময়টা কেনা হচ্ছে যাতে মামলাটার হিয়ারিং না হয়। আর যেহেতু মামলার হিয়ারিং হয়নি, এই এই জিনিসটাকে সামনে রেখে পুলিশ এখানে কার্তিক মহারাজকে অ্যারেস্ট করে না নেন, এই এই সম্ভাবনার কথা কিন্তু খোদ আদালতেও আলোচনা শুরু হয়ে যায়। তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, যেহেতু এটা মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে এসেছে এবং মহামান্য কলকাতা হাইকোর্ট যে ডিসিশন নেবেন সেটাই মানা হবে। সুতরাং যতক্ষণ না এই মামলার হিয়ারিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কোয়ার্সিভ মেজার রাজ্য পুলিশের তরফ থেকে নেওয়া হবে না। অর্থাৎ কার্তিক মহারাজকে গ্রেপ্তারি বা জিজ্ঞাসাবাদ বা এই তদন্তে এগিয়ে নিয়ে যাওয়া, কার্তিক মহারাজ সংক্রান্ত কোনো ব্যাপারে কোনো অগ্রগতি হবে না যতক্ষণ না হিয়ারিংটা হচ্ছে। অর্থাৎ আগামীকাল খুব গুরুত্বপূর্ণ দিন। যদি অ্যাডভোকেট জেনারেল সুস্থ হয়ে আসেন, এটার হিয়ারিং হবে এবং শেষ পর্যন্ত এই মামলার কোনো ভিত্তি আছে কিনা, এই এফআইআর টেকে কিনা এবং পুলিশ তদন্ত করার এখতিয়ার আছে কিনা, এই জায়গাটা মহামান্য কলকাতা হাইকোর্ট বিচার করে দেখবেন এবং তারপর তার ফয়সালা শোনাবেন। সুতরাং আগামীকাল অবধি কিন্তু এই জায়গাটায় অপেক্ষা করতে হবে। কিন্তু মহামান্য আদালতে যখন অ্যাক্টিভিটি হচ্ছে, তখন তখন তোলামূল বাহিনী কি চুপ করে বসে থাকবে? তাই কি করে হয়? কেননা উদ্দেশ্য তো একটাই, উদ্দেশ্য যে কোনো প্রকারে হোক কার্তিক মহারাজের মুখটা বন্ধ করো, তাকে জেলের মধ্যে পড়ো। আর সেই জন্যই একাধিক কার্যকলাপ কিন্তু শুরু হয়ে গেছে। যখন কার্তিক মহারাজ মহামান্য কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হয়েছে, পুলিশ নাকি এই এফআইআর প্রথমে নিতেই চাননি। কার্তিক মহারাজের যিনি আইনজীবী কৌস্তব বাগচি, তিনি আমাদের প্রিয় বন্ধু মিডিয়া চ্যানেলে এসেই কিন্তু সেই কথা জানিয়েছিলেন। তো শেষ পর্যন্ত সেই এফআইআর নিতে তারা উপর মহলের চাপে বাধ্য হয়েছেন নাকি। এবং সেখানে পুলিশ তাদের মতো তদন্ত করছে, কার্তিক মহারাজ তার মতো আইনি সহায়তা নিচ্ছেন এবং সেই জায়গা থেকে মহামান্য আদালত যা বলবেন সেটাই ফাইনালি দাঁড়াবে। সুতরাং এর মধ্যে তো আর কোনো কিছু ঢোকার কোনো ব্যাপার থাকতে পারে না। কিন্তু তা বললে কি করে হবে? আসল কাজ তো হচ্ছে কার্তিক মহারাজকে হেনস্থা করতে হবে, তার গায়ে কালি ছেটাতে হবে। আর তাই কার্তিক মহারাজের ফাঁসির দাবিতে নবগ্রামে ঝাঁটা হাতে পথে মহিলারা বিক্ষোভ, থানাতেও। ভাবুন একবার, কেউ একজন অভিযোগ করে ফেললেন এবং এই অভিযোগকারিনীর বিরুদ্ধেও কিন্তু মারাত্মক মারাত্মক অভিযোগ আছে। একটা ভয়ঙ্কর অডিও কল আমার হাতে এসছে, আমি আনবো সময় মতো আপনাদের সামনে, সেটা নিয়ে আসবো। যেখানে অভিযোগ করা হচ্ছে এই যিনি অভিযোগকারিনী
যে মহিলার কথা উঠে আসছে, যিনি বলছেন, যার ভিডিও ইন্টারভিউ দেখিয়েছিলাম, যার প্রেস কনফারেন্সের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, যিনি অনেক কথা বলছেন যার মধ্যে যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলছেন যে সেই সময়, আজ থেকে 13 বছর আগে 2012 সালের যখন ঘটনা ঘটছে, তখন কার্তিক মহারাজ তাকে যে ফোন করতেন এবং তিনি যে গর্ভবতী হয়ে পড়েছিলেন সেটা থেকে তাকে অ্যাবর্শন করার জন্য চাপ দিতেন, তার জন্য বিভিন্ন রকম কাজ করতেন, সেই কল রেকর্ডিং তিনি করে রেখেছিলেন। কিসের কল রেকর্ডিং করে রেখেছিলেন? নিজেই বলছেন যে তিনি একটা নোকিয়া ফোনে সেই কল রেকর্ডিং করেছিলেন। অথচ দেখা যাচ্ছে যে ভারতবর্ষে যে নোকিয়া ফোন আছে, সেই নোকিয়া ফোনে কল রেকর্ডিং ফেসিলিটি আসে 2020 সালের পরে। তার আগে নোকিয়ার যে মডেল ভারতবর্ষে ব্যবহৃত হতো, সেই কোনো মডেলে তার কল রেকর্ডিং এর কোনো রকম কোনো ব্যবস্থাই ছিল না। তাহলে নোকিয়ার ছোট সাদা ফোন ব্যবহার করে সেই অভিযোগকারিনী কি করে সেই কলটা রেকর্ড করে রাখলেন? এবং সাংবাদিকরা যখন তার কাছ থেকে জানতে চাইছেন যে আপনি আমাদের শোনান কল রেকর্ডিং এ কি কি আছে, আমরাও শুনি, যদি আমাদের কোনো প্রশ্ন থাকে তার বিশেষে বলবো, বলছেন না, আমি সেই কল রেকর্ডিং আমার কাছে রাখিনি। সেই কল রেকর্ডিং আমি পুরোটাই তুলে দিয়েছি আইপ্যাকের হাতে, এবং এক সাংবাদিক, যে সাংবাদিক আইপ্যাকের সঙ্গে তার যোগাযোগ করিয়ে দিয়েছিল, এবং আইপ্যাক এবং সাংবাদিক মিলে পুরো ঘটনাটা যেটা তাকে মোটিভেটেড করছে এবং এই সমস্ত কিছু সামনে নিয়ে আসার চেষ্টা করছে, তাদের হাতে তুলে দিয়েছি। ভাবুন একবার, আপনার কাছে কোনো প্রমাণ আছে, সেই প্রমাণ আপনি পুলিশের কাছে দিচ্ছেন না, আপনি মহামান্য আদালতের সামনে দিচ্ছেন না, আপনি কাকে দিচ্ছেন? একটা রাজনৈতিক দলের যারা এজেন্ডা নিয়ে চলে, একটা রাজনৈতিক দলকে যারা পলিটিক্যালি হেল্প করে, তাদের হাতে তুলে দিচ্ছেন। এক সাংবাদিক যে ওই রাজনৈতিক দলের পোষ্য, সোজা কথায়, তার হাতে তুলে দিচ্ছেন। সাংবাদিক নাকি সেটা পরের ব্যাপার, সেইগুলো তো পরবর্তীকালে তদন্ত করে আসবে, এই ঘটনা অনেক দূর যাবে, এত সহজে নয়, এই ছেঁচড়ামি এত সহজে ছাড়া হবে না। তো যাই হোক, এইসব জিনিস দেখেই বোঝা যাচ্ছে যে এই ঘটনার পিছনে একটা কি উদ্দেশ্য আছে, কিভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, ওই যে বললাম না, আরেকটা কল রেকর্ড আমার কাছে এসছে, সেখানে অভিযোগ করা হচ্ছে এই যে অভিযোগকারিনী, তার যিনি স্বামী, তিনি সুইসাইড করতে বাধ্য হয়েছিলেন, আত্মহত্যা করেছিলেন, এবং তার কারণ এই মহিলাই। এই অভিযোগ তার বিরুদ্ধে উঠে যাচ্ছে অলরেডি, তাহলে একবার ভাবুন। এবং এই যিনি অভিযোগকারিনী, তার যিনি শ্বশুর মশাই, তিনি তখনও বেঁচে ছিলেন, এবং এই মহিলার চারিত্রিক যে জিনিস ছিল, তার যে যে ধরনের ব্যভিচারিণী ব্যাপার ছিল, সেই সমস্ত কিছু নিয়ে নাকি তিনি প্রচন্ড রকম হতাশ হয়ে পড়ছিলেন। সামাজিকভাবে তাদের যে পারিবারিক সম্মান রয়েছে সেটা নষ্ট হচ্ছিল, এবং তিনি যেহেতু কার্তিক মহারাজকে খুব শ্রদ্ধা করতেন, খুব মানতেন, তিনি কার্তিক মহারাজের কাছে আসেন এবং বলেন যে আমার যিনি গৃহবধূ রয়েছেন, আমার যিনি বৌমা রয়েছেন, তার ফলে আমার আমার পুত্রকে এইভাবে চলে যেতে হয়েছে, কিন্তু তারপরেও তার যেসব কার্যকলাপ হচ্ছে সেগুলোকে সামলাল দেওয়া যাচ্ছে না। আপনি কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ, আপনার এখানে এনে রেখে যদি তাকে সুস্থ পথে ফিরিয়ে আনা যায়, এবং সেই জন্যই নাকি আশ্রয় দেওয়া হচ্ছিল। আবারও বলছি, এটা তার বিরুদ্ধে পাল্টা একটা অভিযোগ উঠছে, পাল্টা একটা জায়গায় বিভিন্ন মহিলারাই সেখানকার বলছেন। সুতরাং এই ব্যাপারটার মধ্যে তদন্ত করে সত্যিই সেই মহিলা সম্পর্কে আগে জানার দরকার আছে, যেখানে কার্তিক মহারাজকে যিনি এত কথা বলছেন। তো সেই কার্তিক মহারাজের বিরুদ্ধে নাকি নবগ্রামে সেখানকার মহিলারা ঝাঁটা জুতো নিয়ে তারা তারা নাকি তার ফাঁসির দাবিতে মিছিল করতে শুরু করেছেন। অর্থাৎ সেই তোলামূলের একদম পরিচিত ছক মনে আছে, পঙ্কজ দত্ত, যিনি চলে গেলেন, যিনি এই মমতা প্রশাসনের অত্যাচারের শিকার হয়ে শহীদ হলেন, সেই পঙ্কজ দত্তকে ওই সোনাগাছি শব্দ ব্যবহার করার জন্য সোনাগাছির মহিলাদের দিয়ে কিভাবে এই জুতো নিয়ে এসে অপমান করানোর চেষ্টা করা হয়েছিল, যার কারণে তিনি সেই অপমান সহ্য করতে না পেরে এই পৃথিবী থেকে চলে গেলেন। এবং সেখানে যে মহিলারা প্রতিবাদ করতে এসেছিলেন, সেই মহিলাদের যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে কেন আপনারা প্রতিবাদ করছেন, কিসের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করছেন, কি ঘটনার জন্য করছেন, সেই ঘটনার কথা তারা কেউ কিছু জানে না। অর্থাৎ কেউ বা কারা তাদেরকে মোটিভেট করেছে, তাদেরকে প্ল্যান্ড করেছে, এবং প্ল্যান্ড ওয়েতে তারা পাঠিয়েছে যাতে পঙ্কজ দত্তকে অপমান করা যায়, এবং সেই অপমান সহ্য না করতে পেরে মানুষটা যাতে মারা যান, সেই ব্যবস্থা করার জন্য। সেম জিনিস এখানে কিন্তু কার্তিক মহারাজের বিরুদ্ধেও হচ্ছে। অন্যদিকে অন্যদিকে এই কার্তিক মহারাজের বিরুদ্ধে যেহেতু তিনি মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে গেছেন, তখন বলা হচ্ছে কার্তিক মহারাজ পালিয়ে যাচ্ছেন কেন, এইটুকুনি দম হলো না যে আমি যাই? অর্থাৎ তারা চাইছেন, এই তোলামূলের 3.5 বছরের জেল খাটা আসামি চাইছেন যে বেসিক্যালি কার্তিক মহারাজ যান এখন পুলিশের কাছে, তার যেহেতু কোনো আদালতের রক্ষা কবচ নেই, কিছু নেই, কার্তিক মহারাজকে অ্যারেস্ট করা হোক, এবং সেই অ্যারেস্ট করা হয়ে গেলেই তারপর দেখানো হবে, দেখেছো ধর্ষণ কাণ্ডে যুক্ত গেরুয়াধারী মানে কিরকম শয়তান মানুষ। এই যে কালিমালিপ্ত করা হবে,
তারপর 2 মাস 4 মাস 6 মাস আইনি প্রক্রিয়ায় চলবে এবং দেখা যাবে এটা সবটাই সাজানো ঘটনা, সবটাই ফলস কেস, এবং সেই জায়গা থেকে তিনি মুক্ত হবেন। কিন্তু ততক্ষণে তো পলিটিক্যাল পারপাস যেটা আছে সেটা সলভ হয়ে যাবে। তো এই 3.5 বছরের জেল খাটা আসামিকে একটা প্রশ্ন আমি করতে চাই, যখন আপনার ওই তালপাতার সেপাই সোকল সেনাপতি, যার পদলেহন না করলে আপনার দুবেলা চলে না, তো তাকে যখন ইডি সিবিআই ডাকে রক্ষা কবচ, আমাকে অ্যারেস্ট করতে পারবে না, আমাকে কলকাতার বাইরে জেরা করতে পারবে না, আমার পলিটিক্যাল অ্যাক্টিভিটি আছে আমায় জেরা করতে পারবে না, এই সমস্ত পিসির বাড়ির আবদার নিয়ে কোর্টে কোর্টে ছুটে বেড়ান কেন? এ বেঞ্চ ও বেঞ্চ, এই কোর্ট ওই কোর্ট কেন ছুটে বেড়ান? আইনি সাহায্য নিচ্ছে, খুব গাত্রদাহ হচ্ছে, জানেন এবার আইনি থাপ্পড়টা গালে পড়বে, সেই জন্য এত ছটফটানি যে এত কিছু পরিকল্পনা করা হলো, তারপরও কার্তিক মহারাজকে তো ফাঁসানো যাবে না। মহামান্য কলকাতা হাইকোর্টে চলে এসছেন। এবং আরেকটা জিনিস আপনাদের দেখায় এখানে গুরুত্বপূর্ণ, যে কেস সাজানোর ব্যাপার যে কথাটা বারবার উঠে আসছে, সেটা হচ্ছে যে কার্তিক মহারাজকে নিয়ে প্রশ্নের সময় অসুস্থ হয়ে পড়লেন সাক্ষী, নিয়ে যাওয়া হলো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এই ঘটনায় আবারও বলছি, যারা আইনজীবী মহল রয়েছেন তারা বলছেন 13 বছরের পুরনো ঘটনা, এমন কোনো রকম কোনো কিছু নেই যেখান থেকে এটা কোনো আদালত গ্রাহ্য প্রমাণ হিসেবে আসবে এবং এখান থেকে কার্তিক মহারাজকে ফাঁসানো যাবে, এবং তিনি যেহেতু ঘটনা ঘটাননি তিনি সসম্মানে মুক্তি পাবেন। আবারও বলছি, এটা কার্তিক মহারাজের আইনজীবী কৌস্তব বাগচি তার বক্তব্য হচ্ছে। কিন্তু সেখানে পুলিশ যখন তদন্ত করতে এসেছে, সেখানে নাকি তারা এক সাক্ষী খুঁজে পেয়েছেন এবং সেই সাক্ষীকে তারা জেরা করা শুরু করেছেন। সেই জেরার মাত্রা এতটাই তীব্র জায়গায় গেছে, পুলিশি প্রেশার এতখানি মারাত্মক হয়েছে যে জেরার সময় অসুস্থ হয়ে পড়েছেন সেই সাক্ষী। তাকে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হয়েছে, স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হয়েছে তাকে চিকিৎসার জন্য। তার মানে কি অমানসিক প্রেশার ওই সাক্ষীকে রাজি করানোর জন্য পুলিশ দিচ্ছে, এই জায়গা থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে সাক্ষীর উপর যদি এই ধরনের অমানসিক প্রসার পুলিশ দিতে শুরু করে, কার্তিক মহারাজকে পেলে হাতে পেলে তারা কি করবে? কার্যত ছিঁড়ে খাবে। সেই পরিকল্পনায় তৈরি হয়েছে, সেই ইনস্ট্রাকশনই 14 তলা থেকে এসে গেছে, আর সেইটা সমস্তটা ভেসে যেতে পারে, সমস্তটা ভেস্তে যেতে পারে, কেননা মহামান্য আদালতের শরণাপন্ন হয়ে গেছেন। তারা বিচার করে দেখবেন কোনটা ঠিক কোনটা ভুল, সত্যিই এর কোনো রকম কোনো পয়েন্ট আছে কিনা, যিনি অভিযোগ করেছেন সেই অভিযোগকারিনীর কোনো বাস্তব ভিত্তি রয়েছে কিনা, সেই সমস্ত কিছু বিচার করে দেখা হবে। এবং সেই বিচার করে দেখা হলেই স্পষ্ট হয়ে যাবে কোনটা দুধ আর কোনটা জল। আর সেইটা বুঝতে পেরেই কি এই 3.5 বছরের জেল খাটা আসামিদের ছটফটানি এত বেড়ে গেছে যে না, আর জব্দ করা গেল না। আবারও একটা পরিকল্পনা মুখ থুবড়ে পড়লো, আর একটা চক্র। যেভাবে শফিকুল ইসলামকে ধাক্কা দেওয়া হয়, যেভাবে সন্ময় ব্যানার্জিকে ধাক্কা দেওয়া হয়, যেভাবে মানব গুহকে ধাক্কা দেওয়া হয়, যেরকম শুদ্ধশীল ঘোষকে ধাক্কা দেওয়া হয়, সেই চেষ্টা, সেই একই ট্রেন্ড, একই ট্র্যাডিশন কার্তিক মহারাজের সঙ্গেও কন্টিনিউ করতে হবে। আর সেইটা করতে গেতেই কার্তিক মহারাজ সঠিক পথটা ধরেছেন, আইনের পথটা ধরেছেন, আর আইনের পথটা ধরতেই ভোঁতা মুখ ভোঁতা হয়ে যাচ্ছে। আর সেই জায়গা থেকেই চিরবিরানি ছটফটানি আরো বাড়তে শুরু করেছে। যাই হোক, আজকে তো এজি পালিয়ে গেলেন, পালিয়ে বলবো না, তিনি অসুস্থ বলছেন, মেনে নিলাম তার কথা, তিনি সত্য বলছেন, 70 বছর। সুতরাং আজকে শুনানি হয়নি, আগামীকাল শুনানি হবে। এবং নিশ্চিতভাবেই মহামান্য কলকাতা হাইকোর্ট, যাদের উপর আমাদের পূর্ণ আস্থা আছে, তারা পথ দেখাবেন যে কিভাবে কি করা উচিত, এবং আমরা তার অপেক্ষায়, সেই আপডেটের অপেক্ষায় থাকবো। তবে তার আগে যত রকম ভাবে জটিলতা, যত রকম ভাবে কুচক্র, যত রকম ভাবে ষড়যন্ত্রের জাল রচনা করা যায়, তার সমস্তটাই কিন্তু এই তোলামূল বাহিনী দ্বারা রচিত হয়ে যাচ্ছে। এবং এই পরিবর্তনটা করতে হবে। রাজ্যে জঙ্গলের আইন নয়, শাসকের আইন নয়, আইনের শাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সেই লড়াই কিন্তু আমরা প্রতিনিয়ত লড়ছি, এবং 26-এ সেইটা কিন্তু শেষ লড়াই হতে চলেছে। 26-এ যদি পরিবর্তন ঘটানো না যায়, তাহলে আজকে কার্তিক মহারাজ হোক, শুদ্ধশীল ঘোষ হোক, সন্ময় ব্যানার্জি হোক, শফিকুল ইসলাম হোক, মানব গুহ হোক, এদের উপর অত্যাচার চলছে, এদের মুখ বন্ধ করার চেষ্টা চলছে, এদের কণ্ঠ রোধের চেষ্টা করা হচ্ছে, এদের উপর পুলিশি নিপীড়ন করা হচ্ছে, এবং আদালতে আছে বলে এখনো এরা জেলের বাইরে আছে, এরা মানুষকে জাগানোর চেষ্টা করতে পারছে। কিন্তু 26-এর পর সেই সুযোগটা পাবেন তো? এটা কিন্তু ভাবার সময় চলে এসছে। কি বলবেন তোলামুল বাহিনীর এই ষড়যন্ত্রের জাল নিয়ে, এইভাবে কেস সাজানো নিয়ে, এইভাবে কার্তিক মহারাজকে হেনস্থা করা, ঘিরে ফেলার চেষ্টা করা নিয়ে, তার গায়ে কালি ছেটানোর এই রকম কুচক্র নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, বেরোতে আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।